প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ দেখিয়ে নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন, জামায়াতে ইসলামের বিবৃতি। সরকার যখনই চায় তখনই নির্বাচনে নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক মাসে কমপক্ষে ১৫০০ মানুষকে পুরসীন করেছে ভারত, অস্থিতিশীল করার চেষ্টা, মন্তব্য বিশ্লেষকের। হামলা পাল্টা হামলায় অঘোষিত যুদ্ধ পরিস্থিতি ইরান ইসরায়েলের। ইসরায়েলের হামলার জবাবে ইরানের ২ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ ইসরায়েলি আহত। বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থার উন্নতি তো হবেই না, বরং যুদ্ধ পর্যন্ত গড়ালে মার্কিন ইন্ধনে তা চলতে পারে লম্বা সময় ধরে। শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ইসরায়েলি হামলায় কেঁপে ওঠে ইরান। লক্ষ্যবস্তু ছিল পারমাণবিক গবেষণা কেন্দ্র, সামরিক স্থাপনা সহ আবাসিক এলাকা। সেই হামলায় মারা যান বিপ্লবী গার্ডের প্রধান, শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী সহ ৭৪ জন। পাল্টা হামলা চালায় ইরানও। ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে ২ দফায় ২ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বড় পরিসরে না হলেও মেলে হতাহতের তথ্য। বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থার উন্নতির কোনো সম্ভাবনা নেই, বরং হামলা পাল্টা হামলা আরও বাড়বে। আর কোনো বিকল্প নাই এই সর্বাত্মক যুদ্ধে সাড়া দেওয়া, এবং ইরান তাই বলেছে এটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হবে। তো এটার ব্যাপারে আমি মনে করি যে পরিস্থিতি খুবই বেসামাল হয়ে যাচ্ছে, এবং এইবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে লাগাম ছিল সেই লাগামটা মনে হয় ছুটে যাবে বলে আমি ধারণা করছি। ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অবস্থান থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। পাল্টা হুমকিতে যুক্তরাষ্ট্র বলছে ইসরায়েলকে রক্ষায় পাশে থাকবে তারা। এর ফলে সংকট আরও বাড়ার শঙ্কা বিশ্লেষকদের। তারা বলছেন চলমান সংঘাত যুদ্ধ পর্যন্ত গড়ালে মার্কিন ইন্ধনে তা লম্বা সময় ধরে চলতে পারে। সংঘাত যদি থামতে হয়, সেখানে বড় শক্তি যারা আছে, বড় শক্তিগুলোর একটি ভূমিকা এখানে খুব প্রয়োজন রয়েছে। আমরা এখানে যেখানে দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র নিজেই এখানে এক ধরনের প্রভোকেশনের কাজ করেছে ইসরায়েলের জন্য ইরানি হামলার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দিক থেকে অবভিয়াসলি কোনো ধরনের সমঝোতার কোনো চেষ্টা তো করা হবেই না। উপরন্তু তারা এটি বলে দিয়েছে ইরান যদি পাল্টা মার্কিন কোনো ঘাঁটি বা নাগরিকদের উপর লক্ষ্যবস্তু করে তাহলে ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েলের এই হামলার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনা থেকে সরে এসেছে ইরান। এতে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ার ঝুঁকি বাড়ছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনে একটি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে জামায়াত। এতে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ দেখিয়ে নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এটি তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলেও মনে করে জামায়াতে ইসলামী। শনিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় এসব বিষয়ে উঠে আসে। বিবৃতিতে বলা হয়, লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাভাবিক মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিগত ৬ই জুন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এরপর একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং ও বিবৃতি প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। সরকারের নিরপেক্ষতায় প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় জামায়াতে ইসলামী। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফল বৈঠক অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, এখন রাজনৈতিক দলগুলোর একটাই চাওয়া সুষ্ঠু নির্বাচন, যাতে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। এ সময় তিনি দেশি বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ কমিয়ে গণতন্ত্রের ঐক্য ধরে রাখার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে জাতীয় নির্বাচনের সময় নিয়ে একমত হতে পারা দেশের রাজনৈতিক ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, জুলাইয়ের আন্দোলন তখনই পূর্ণতা পাবে যখন দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। সরকার যখনই চায় তখনই নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
দুপুরে র্যাব ও এপিবিএন এর কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। পটুয়াখালীতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি। গুমের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডকে স্বার্থান্বেষী কর্মকর্তাদের কার্যকলাপ হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এপিবিএন, থানা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের 11 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মারণাস্ত্র বলতে হলে ওইটা বুঝাইছি, বড় ধরনের অস্ত্র থাকবে না। তার কাছে তো রাইফেল থাকবেই। এপি ব্যাটালিয়নের রোল এবং অন্যান্য নর্মাল পুলিশের রোল কিন্তু এক না। যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয়, এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে। তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার ঠাতিয়ার অন্যান্য বাহিনীর থেকে একটু ডিফারেন্ট। এখানে পুলিশের ক্ষেত্রেও কিন্তু শনিবারও 3 সীমান্ত দিয়ে 42 জনকে পুশইন করেছে ভারত। বিজিবির হিসেবে 7 মে থেকে 3 জুন পর্যন্ত পুশইন করানো হয়েছে 1244 জনকে। দুই দেশের সীমান্ত বাহিনীর বৈঠক এবং কূটনৈতিক তৎপরতার পরও বন্ধ হয়নি। নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য করেছেন, আওয়ামী লীগের পতন মেনে না নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত। ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পুশইনের সময় 23 জনকে আটক করেছে বিজিবি, আর পঞ্চগড়ে পুশইন করা হয়েছে 16 জনকে। এদের মধ্যে 4 জন ভারতীয় বলে জানিয়েছে বিজিবি। এছাড়া লালমনিরহাটের পূর্ব সারডুবি ও ডাঙ্গাপাড়া সীমান্তে 9 জনকে ঠেকিয়ে দিয়েছে বিজিবি ও এলাকাবাসী। আমার ধরেছে কোরবানির পরের দিন, ধরার পরে আমারে পুলিশই কেস বানাই নেই, বলতেছে কি তোদের বাংলাদেশে হটাই দেবো। 3 লোক মানে ঘোরাফেরা করতেছে, 2 জন মহিলা 1 জন পুরুষ। সেই সূত্রে তারা আটক করছে, জিজ্ঞেস করছে যে তাদেরকে মানে ভারত থেকে পার করে দিয়েছে। বিজিবির হিসেবে এখনো পর্যন্ত কমপক্ষে 1,500 মানুষকে পুশইন করেছে বিএসএফ। এর মধ্যে সর্বোচ্চ 380 জনকে মৌলভীবাজার দিয়ে এবং খাগড়াছড়ি দিয়ে 132 ও সিলেট সীমান্ত দিয়ে 115 জনকে পুশইন করা হয়েছে। বিশ্লেষকদের মন্তব্য, বাংলাদেশকে অস্থিতিশীল করতেই পুশইন করছে ভারত। এর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ তাদের। গুজরাট থেকে সামরিক প্লেনে তাদেরকে ত্রিপুরা এনে ডাম্প করা হয়েছে, তাদের চোখ বেঁধে, তাদেরকে মেরে, তাদেরকে অসুস্থ করে মানে পুশইন করা হচ্ছে। এটা আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন। বাংলাদেশের এখন প্রচন্ড শক্তিশালী একটা অবস্থানে যাওয়া উচিত, যেহেতু আন্তর্জাতিক এইসব আইনের বরখেলাপ, লঙ্ঘন এবং চূড়ান্ত ধৃষ্টতা ভারত দেখিয়েছে। বাংলাদেশের উচিত এখন আন্তর্জাতিক বিচারালয়ে এটা নিয়ে যাওয়া। বর্তমান সরকারের পররাষ্ট্র নীতি ও প্রতিবাদের ভাষা নিয়েও অসন্তুষ্ট বিশ্লেষকেরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের। পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস রাস্তার পাশের বিকল ট্রাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত 3 জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে আছেন এক সেনা সদস্যও। বাকি 2 জনের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল নাবিল পরিবহনের বাসটি। শনিবার ভোর 4টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের নূরজাহানপুর এলাকায় ধাক্কা দেয় রাস্তার পাশে বিকল একটি ট্রাককে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা দেয় পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বালুর ট্রাককে। এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। তুলে সাইড করছি, বডিটা সাইড করতেছি, এর মধ্যে হানিফ নাবিল পরিবহন আসে মারা দিছে। না, সে গতি নিয়ন্ত্রণ করতে না পারে, সে বালুর ট্রাককে মেরে দিছে। মারার পরে এই হতাহতের ঘটনা ঘটছে। আমরা চাচ্ছি যে গাড়িগুলো যেন খুব সতর্কভাবে চলে। এখানে অসতর্কতার কারণে অনেক মানুষের প্রাণ হারাচ্ছে। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলে মারা যান বাসের 3 যাত্রী। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যান আরও 2 জন। আমাদের পাওয়া তথ্য মতে 5 জন মারা গিয়েছেন এবং 7 জন গুরুতর আহত অবস্থায়। আমরা তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। আর উদ্ধার কার্যক্রম আমাদের শেষ হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে আছেন সেনা সদস্য এরশাদ আলী, তামান্না আক্তার ও বাসের সুপারভাইজার আমিনুল ইসলাম। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সোমবার থেকে দেশের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টি শুরু হবে, চলবে আগামী শনিবার পর্যন্ত।
এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ কমে আসবে। কিন্তু এখন থেমে থেমে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বেড়েছে। 7 দিন ধরে চলা মৃদু তাপপ্রবাহে ভুগছে দেশ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসের গতিবেগ কম, জলীয় বাষ্পের পরিমাণ বেশি ও মৌসুমি লঘুচাপে চরম ভাবাপন্ন পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার থেকে কমতে শুরু করেছে রোদের তীব্রতা। শনিবার রাজধানী সহ বেশ কিছু এলাকায় বৃষ্টিও হয়েছে, কিন্তু তাতেও গরম কমেনি। শরীর ঠিকই ঘামতাছে, মানে বৃষ্টি এবার ভাব, তারপরে গরম আছে ভালো। গরমে কুলান গাতাছে না রাস্তাঘাটে, একটা খেপলে আছে, দেখেন কি অবস্থা হয়েছে, অতিরিক্ত গরম। প্রথম ভাবছিলাম যে একটু হয়তো বা ঠান্ডা হতে পারে, কিন্তু বৃষ্টি হওয়ার পরে আরও মাটি থেকে এখন ভাব বেরোচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 16 জুন থেকে বৃষ্টি বাড়বে, তখন তাপপ্রবাহ কমে আসবে। কালকে থেকেই এই বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে বাড়তে থাকবে। 16 জুন থেকে 22 জুন পর্যন্ত সারা বাংলাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাত সংঘটিত হলে বিদ্যমান যে চরম তাপমাত্রা বা মৃদু ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটা কিছুটা প্রশমিত হবে এবং কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। ভারী বৃষ্টির কারণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদ। এই বৃষ্টিপাতের সাথে থাকবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো থাকবে বজ্রপাত। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এইসব পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এপ্রিল মের পরিবর্তে এবার জুন উষ্ণতম মাসে পরিণত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। 2015 সালের পর থেকেই সর্বোচ্চ তাপমাত্রার ডিস্ট্রিবিউশনের মধ্যে একটু ব্যত্যয় ঘটেছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্বল 10টি ব্যাংককে 32,120 কোটি টাকার তারল্য সহায়তার পরও গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না কয়েকটি ব্যাংক। টাকা না পেয়ে হতাশ গ্রাহকরা। কর্তৃপক্ষ বলছে, আগের মতো অর্থ সংকট না থাকায় গ্রাহকের আস্থা ফিরছে। কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভর করে কোনো ব্যাংক দীর্ঘদিন চলতে পারে না, বলছে বাংলাদেশ ব্যাংক। দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে 1.5 দশকে ব্যাংক খাতে হয়েছে লুটপাট। কয়েক হাজার কোটি টাকা পাচার হওয়ায় অস্তিত্ব সংকটে পড়ে ডজন খানিক ব্যাংক। দেউলিয়ার ঝুঁকি থেকে বাঁচাতে দুর্বল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে সরকার। 10টি ব্যাংকে কয়েক ধাপে দেয়া হয় 32,120 কোটি টাকার তারল্য সহায়তা। তবে এরপরও সংকট কাটেনি কয়েকটি ব্যাংকে। চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছে না গ্রাহকরা। 1 লাখও চাই না, 2 লাখও টাকা চাই না। আমাদের টাকা আছে 40 লাখ টাকা ব্যাংকে, 50,000 টাকা চাই না করে দিচ্ছি। 1 লাখ টাকার মতো তুলবো, কিন্তু দেখা যাচ্ছে তার 50%-এর মতো আর কি তোলা হয়। তো সেটা তুলতে গিয়েও এই টেবিলে ঘোরো, সেই টেবিলে ঘোরো, বিশের উপরে কোনো টাকাই দিচ্ছে না। দিনের পর দিন এভাবে আর কতদিন ভোগান্তি করা যায় আমরা অ্যাজ এ ডিপোজিটর হিসেবে। ব্যাংক কর্মকর্তারা জানান, টাকা তোলার পাশাপাশি জমাও দিচ্ছেন কেউ কেউ। কাউন্টারে লেনদেন প্রায় স্বাভাবিক। অনলাইন সেবাও পাচ্ছেন গ্রাহকরা। একসাথে বড় অঙ্কের টাকা না তুলে তাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে আপনার গ্র্যাজুয়ালি প্রয়োজন মতো নেন, সেটা হয়তো একটু স্প্লিট করে নিচ্ছে। আমরা কাউকে ইনসিস্ট করছি না, এটা তারাই আমাদেরকে সহযোগিতা করছে। অনেক গ্রাহকই টাকা তুলতে আসতেছে, যার ফলে চাপটা বেশি পড়ে গেছে। এই কারণে আমরা মানে বেশি বড় অ্যামাউন্ট আমরা দিচ্ছি না আর কি। বাংলাদেশ ব্যাংক বলছে, দুর্বল ব্যাংকে গ্রাহক আস্থা ফেরাতে খেলাপি ঋণ আদায়ে জোর দিতে হবে, কমাতে হবে কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরশীলতা। কেন্দ্রীয় ব্যাংকের দিকে তাকিয়ে থেকে তাদের উপর নির্ভরশীল হয়ে কোনো একটা ব্যাংক তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে লিকুইডিটি সাপোর্ট দেওয়ার পরেও অনেক ব্যাংকই তাদের সকল গ্রাহকের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে না। সংস্কার ও সুশাসন অব্যাহত থাকলে শিগগিরই ব্যাংক খাত শক্তিশালী হবে আশা বাংলাদেশ ব্যাংকের। তাদেরকে তো নিজের পায়ে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।